আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন দুব্বা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজা যুদ্ধে ব্যর্থতা ও দুর্নীতি, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি পাইলটদের বিদ্রোহের ডাক। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় জীবন্ত কবর দেওয়া হবে, আইআরজিসি প্রধানের হুঙ্কার। আল্লাহর রহমতে ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে, তৃণমূল মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য। সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ায় নতুন উপায় খুঁজছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত, ঘনিয়ে আসছে বিশাল অর্থনৈতিক সংকট। ইসলামাবাদে পাকিস্তান বাংলাদেশ কনফারেন্স, পাকিস্তান বাংলাদেশের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এরদোগান, 12 বছর পর দামেস্কে তুর্কি দূতাবাস চালু। নেই বাংলাদেশি পর্যটক, কলকাতায় মানবেতর পরিস্থিতিতে রিকশা চালকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে ব্যর্থতা ও দুর্নীতি, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি পাইলটদের বিদ্রোহের ডাক। ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ পাইলটদের দায়িত্ব পালন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক স্টেট অ্যাটর্নি মোশে লাদর। তিনি এই আহ্বান জানানোর কারণ হিসেবে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি। লাদর সতর্ক করে বলেছেন, যদি সরকার তার বিতর্কিত বিচার সংস্কারের পরিকল্পনা আবার শুরু করে থাকে, তাহলে রিজার্ভ পাইলটদের এখনই দায়িত্ব পালন বন্ধ করা উচিত। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দুর্নীতির অভিযোগের মামলায় নেতানিয়াহু একটি মিসাইল প্রুফ হলে 2 দিন আদালতে হাজির হন। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং 3টি পৃথক মামলায় ঘুষ গ্রহণের অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এটি মিডিয়া এবং পক্ষপাত দুষ্ট আইনি ব্যবস্থার দ্বারা পরিচালিত একটি উচ্চ হান্ট। দুর্নীতি মামলার পাশাপাশি 75 বছর বয়সী নেতানিয়াহু গাজা যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার জন্য জনরোষের মুখোমুখি হয়েছেন। বিশেষত 2023 সালের 7 অক্টোবর হামাস কর্তৃক অপহৃত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে তার অক্ষমতা জনমতে ক্ষোভ বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর প্রধান হোসেন সালামি বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় জীবন্ত কবর দেয়া হবে, তবে এর জন্য ধৈর্য, সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তেহরানে দেওয়া এক বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন, ইরান দীর্ঘদিন সিরিয়ায় নিজের কোনো স্বার্থের জন্য উপস্থিত ছিল না, বরং মুসলিমদের রক্ষার উদ্দেশ্যেই তাদের অবস্থান ছিল। সালামি আরো বলেন, যখন সিরিয়ার সরকার পতনের মুখে ছিল, তখন থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। এখন ইসরায়েলিরা কুনেইত্রা থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে, যা মেনে নেওয়া অসম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার তরুণরাই মুক্ত করবে। সালামি তার বক্তব্যে এই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জায়নিস্টদের জন্য এর মূল্য হবে অনেক ভারী। তারা এই ভূমিতেই চিরদিনের জন্য দাফন হবে। আসাদ সরকারের পতন এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সালামি বলেছেন, এটি সিরিয়ার জনগণ এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষা। দামেস্কের জনগণ এখন গভীর ঘৃণার সঙ্গে উপলব্ধি করেছে যে প্রতিরোধের শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির কি ভয়াবহ পরিণতি হয়। তিনি আরো বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে। দক্ষিণে জায়নিস্টরা, উত্তরে অন্য শক্তি, পূর্বে অন্য কেউ, আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ভারতে শিগগির মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর রহমতে ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে। এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। তার এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষস্থানীয় নেতা বলেছেন, আল্লাহর রহমতে আমরা শিগগিরই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। তবে তিনি কবে এই মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়। ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার 33% এবং সারা দেশে 17%। অথচ আমাদের ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না, কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর রহমত
সহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। চলতি বছরের জুলাইয়ে এক বক্তব্যের জন্য ফিরহাদ হাকিমের এক বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের বিষয়। সেই সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্মে জন্মাননি তারা দুর্ভাগ্যবান। আমাদের তাদের ইসলাম ধর্মের অনুভুক্ত করতে হবে। আল্লাহ খুশি হবেন যদি তা করি। ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে। সুকান্ত মজুমদার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি বানানোর অভিযোগ তুলে বলেছেন, এটি কেবল ঘৃণামূলক বক্তব্য নয়, এটি ভারতে বাংলাদেশ ধাঁচের পরিস্থিতি তৈরি করার নীল নকশা। ইন্ডিয়া জোট কেন চুপ? আমি তাদের এই বিষয়ে অবস্থান জানাতে চ্যালেঞ্জ জানাচ্ছি। সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম। সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায়ও তারা খুঁজছে বলে জানিয়েছেন তিনি। আসাদের শাসনামলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করত। এই পথে ইরাক ও সিরিয়ার সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছাতো, কিন্তু 6 ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্তের দখল নেয় এবং 2 দিন পর রাজধানী দামেস্ক দখল করে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাইম কাশেম বলেন, এই মুহূর্তে আমরা সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি, তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র। নতুন সরকার ক্ষমতায় এলে হয়তো এই পথ আবার সচল হবে, নইলে আমরা অন্য উপায় খুঁজে নেব। নাইম কাশেম বলেন, সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে মন্তব্য করতে পারছি না, তবে আমরা আশা রাখি লেবানন ও সিরিয়ার জনগণ এবং তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে। তিনি আরো বলেন, আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আর এই বিষয়ের উপর নির্ভর করে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় 1 বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত শুরু হয়। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি চলতি বছরের নভেম্বরে রেকর্ড 55% কমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হলে 2022 সালের জুনের পর এটি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর প্রতিবেদনে বলা হয়েছে, এই রেকর্ড পরিমাণ হ্রাসের ফলে ভারতে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এখনো ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। রুশ তেল আমদানিকারক দেশের তালিকায় নভেম্বরে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে চীন। নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির 47% কিনেছে চীন। এরপরে ভারত 37%, ইউরোপীয় ইউনিয়ন 6% এবং তুরস্ক 6%। রাশিয়ার পর ইরাক ও সৌদি আরব হচ্ছে ভারতের জ্বালানি তেলের মূল উৎস। এর আগে শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং কানাডার চাপের মুখে পড়ে ভারত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন, ভারতের রাষ্ট্রীয় এজেন্টরা এই হত্যাকাণ্ডে জড়িত, যদিও মোদী সরকার এই অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। তবুও অটোয়া নয়াদিল্লির কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। অটোয়া ইতোমধ্যে ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করেছে, যারা পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও একই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এই ইস্যুতে কড়া মনোভাব প্রকাশ করেছে এবং বলেছে ওয়াশিংটন মানবাধিকার এবং মৌলিক নীতিমালা সুরক্ষিত রাখবে এবং এসব লঙ্ঘনের ক্ষেত্রে কোনো দেশ ছাড় পাবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র কানাডার তদন্তকে সমর্থন করে এবং ভারতকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে আহ্বান জানায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে বাংলাদেশি বিশেষজ্ঞরা ঐক্যের বার্তা দিয়েছেন। বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদের সরকার উৎখাতের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার হচ্ছে। এমনই পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস অডিটোরিয়ামে পাক বাংলাদেশ সম্পর্ক বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। এতে যোগ দেওয়া বাংলাদেশি অংশগ্রহণকারীরা পাকিস্তানের সাথে একত্রতা প্রকাশ করেন এবং ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়া কনফারেন্সে অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ার মুসলমানদের মধ্যে ঐক্যের গুরুত্বের উপরও জোর
দেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, রাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্লোবাল ইয়ুথ অ্যাসোসিয়েশন, পাক সোশ্যাল অ্যালায়েন্স এবং পাকিস্তান সিভিল সোসাইটির সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর প্রফেসর শাহেদুজ্জামান সহ বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা এবং আন্তর্জাতিক স্কলাররা অনলাইনে এই কনফারেন্সে অংশগ্রহণ করেন। 1971 সালের পর এই প্রথম বাংলাদেশ থেকে এত বিপুল সংখ্যক মানুষ পাকিস্তানি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করল। অংশগ্রহণকারীরা অভিন্ন শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার উপর জোর দেন। সিরিয়ায় 13 বছরের গৃহযুদ্ধের পর দেশটির জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এরজুরুমে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক স্থানীয় সমাবেশে তিনি এ কথা বলেন। এরদোগান বলেন, 1 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো আলেপ্পো, হোমস এবং দামেস্কের রাস্তায় সিরিয়ার জনগণের মুখে হাসি দেখা গেছে। 13 বছরের দীর্ঘ যুদ্ধের পর আমাদের সিরিয়ান ভাই বোনেরা আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। উল্লেখ্য, 2011 সালের 15 মার্চ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর দমন পীড়নের মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। 1 বছর পর 2012 সালের 26 মার্চ সিরিয়ার তুর্কি দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয় এবং দূতাবাসের কর্মীরা তুরস্কে ফিরে আসেন। বাংলাদেশ ভারতের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিটের 80 জন রিকশা চালকের জীবন জীবিকার উপর ভয়াবহ সংকট ডেকে এনেছে। এই রিকশা চালকরা বাংলাদেশি পর্যটকদের উপর ভরসা করে মার্কুইস স্ট্রিট হতে টানা রিকশা চালিয়ে থাকেন। প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন আর ভারতের ভিসা সীমিত করার প্রভাব সরাসরি পড়েছে রিকশা চালকদের উপর, যাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে কলকাতার মিনি বাংলাদেশের হাতে টানা রিকশা চালকদের কষ্টের সেই গল্প তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এই রিকশা চালকরা বাংলাদেশি পর্যটকদের পরিবহন করে থাকেন। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত 3 মাসে ওই রিকশা চালকদের উপার্জন প্রায় 70% হ্রাস পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এই পেশা ছেড়ে দিয়ে নতুন কাজ শুরু করেছেন। অনেকেই কার্গো লোডিং এর কাজে যুক্ত হয়েছেন। কয়েক মাস আগেও কলকাতার মিনি বাংলাদেশের মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটে বাংলাদেশি পর্যটকদের বড় বড় শপিং ব্যাগ নিয়ে রিকশায় করে যাতায়াতের দৃশ্য একেবারে সাধারণ ছিল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজা যুদ্ধে ব্যর্থতা ও দুর্নীতি, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি পাইলটদের বিদ্রোহের ডাক। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় জীবন্ত কবর দেওয়া হবে, আইআরজিসি প্রধানের হুঙ্কার। আল্লাহর রহমতে ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে, তৃণমূল মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য। সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ায় নতুন উপায় খুঁজছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত, ঘনিয়ে আসছে বিশাল অর্থনৈতিক সংকট। ইসলামাবাদে পাকিস্তান বাংলাদেশ কনফারেন্স, পাকিস্তান বাংলাদেশের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এরদোগান, 12 বছর পর দামেস্কে তুর্কি দূতাবাস চালু। নেই বাংলাদেশি পর্যটক, কলকাতায় মানবেতর পরিস্থিতিতে রিকশা চালকরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।